বিশ্বকাপের বাকি আছে আর কয় মাস? এখন হচ্ছে অক্টোবর, আর জুন মাসে বিশ্বকাপ। এরই মধ্যে ৪৮ দেশের ২৮টা দেশ বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে। এই অক্টোবর মাসে দাঁড়িয়ে আপনাকে যদি জিজ্ঞাসা করি যে বিশ্বকাপ জিতবে কোন ৩ দেশ, আপনার প্রেডিকশন, আপনি এটা পাল্টাতে পারবেন? বিশ্বকাপ জিতবে না, মানে ৩টা মানে ফেভারিট ৩টা দেশ কারা আসলে জিততে পারে, আপনি এটা পাল্টাতে পারবেন অক্টোবর মাসে। নাবিল খান, আপনি শুরুতে বিপদে পড়েন যে আপনার কাছে কি মনে হচ্ছে যে কোন ৩টা দেশের বিশ্বকাপ জেতার সম্ভাবনা আপনি এখন দেখছেন? ফ্রান্স, হ্যাঁ, স্পেন, হ্যাঁ, এবং আর্জেন্টিনা। ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা। পর্তুগাল নাই এখানে? না, পর্তুগাল নাই। ইংল্যান্ড নাই? ইংল্যান্ডও নাই। 3টা বলেছেন তো, সে কারণে। জার্মানি নাই? জার্মানিও নাই, ব্রাজিলও নাই। ব্রাজিলও নাই। আচ্ছা, এই 3টা টপ 3 এর মধ্যে। আচ্ছা, এই যে দেশগুলোকে নিয়ে আসলে আমাদের কথা হয়, তাদের এইবারের উইন্ডো গুলো কেমন গেল সেটাও বোধহয় আপনি আপনারটা একটু পরে যাচ্ছি, আগে আপনি আপনারটা একটু বলে নেন। হ্যাঁ, স্পেন আমার টপ মোস্ট ফেভারিট। আমার ফেভারিট লিস্টে থাকবে ফ্রান্স, পর্তুগাল। মানে এখন আর্জেন্টিনাকে রাখবো, কিন্তু আর্জেন্টিনা এই 3-এর ঠিক বাইরে। হ্যাঁ, পরের জায়গা, মানে 4 নম্বরে ঠিক বাইরে। আমি মানে ইয়াকেও রাখতে চাই, মানে আর্জেন্টিনা তো 4-এ আছেই, পর্তুগাল তারাও আসলে এই জায়গায় থাকবে। পর্তুগাল, ইংল্যান্ড এই মিলে আমার 5-এর একটা সেট আসলে আমি তৈরি করছি, যেখানে 3-এর সেট হচ্ছে স্পেন, ফ্রান্স এবং পর্তুগাল, ইংল্যান্ড কাছাকাছি, এবং আরেকটা আর্জেন্টিনা। আচ্ছা, যাদেরকে আসলে আমরা দুইজনেই 3-এর সেটে রাখি নেই, সেই দলটাকে নিয়েই প্রথমে আসলে কথাটা বলি। কোন ব্রাজিলকে আপনি বিশ্বাস করবেন? ব্রাজিল ভার্সেস দক্ষিণ কোরিয়ার যে ম্যাচটা হলো সেই ব্রাজিলকে, নাকি হচ্ছে জাপানের কাছে ব্রাজিল যে আসলে হারলো সেই ব্রাজিলের ওপর আপনি ভরসাটা রাখবেন? কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের সেকেন্ড হার, বলিভিয়ার সাথে একটা ম্যাচ হারলো, জাপানের সাথেও তারা হারলো। ব্রাজিলের জন্য যেটা আসলে সবাই মনে করছিল ওই সাউথ কোরিয়ার এগেইনস্টে ম্যাচটা দিয়ে ওই ব্রাজিলের আগের সেই নান্দনিক ফুটবল, দৃষ্টিনন্দন ফুটবল, রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবল, সেইটা হয়তো বা ব্রাজিল ফেরত আনতে পেরেছে। দ্যাটস ট্রু। ওই ম্যাচের পুরো ম্যাচটাই ব্রাজিল ভালো খেলেছে সাউথ কোরিয়ার এগেইনস্টে, কিন্তু সেখান থেকে ঠিক আপনার পতনটা হলো পরের ম্যাচে, জাপানের ম্যাচে। আপনি ফার্স্ট হাফ ব্রাজিল খেললো দুর্দান্ত, বা ব্রাজিলের মতো করে সেকেন্ড হাফে যে ব্রাজিল কলাপস। ব্রাজিলের এই অভ্যাসটা কিন্তু নতুন না। 2018-তে আপনি এই অভ্যাস দেখেছেন, 2022-ও আপনি বিশ্বকাপে এটা দেখেছেন। আর ব্রাজিলের জন্য এইটা হচ্ছে একটু শঙ্কার, যে এই মনে হয় ভালো আর পর মুহূর্তেই মনে হয় খারাপ। তার মানে এই টিমটা কনসিস্টেন্সির অভাবে ভুগছে। যদিও এই ম্যাচ দিয়ে বিচার করাটা উচিত হবে না। আমি সাউথ কোরিয়ার সঙ্গে ওই জয়ের পরও বলেছিলাম যে এইটা দিয়ে আসলে ব্রাজিলের কতখানি মুনশিয়ানা হয়েছে কার্লো আনচেলত্তির আন্ডারে, এটা বলার কোনো সুযোগ নেই। এই ম্যাচের হার দিয়েও আমার কাছে সেরকমটাই মনে হয়, কিন্তু সময় আসলে হাতে নাই। দক্ষিণ কোরিয়ার সাথে সেই ম্যাচটার পর এই যে জাপানের এগেইনস্টে ম্যাচটা, আমরা বলছিলাম যে কার্লো আনচেলত্তি একটা পারফেক্ট কম্বিনেশন খুঁজে পাচ্ছেন বলে তিনি ধারণা করছেন। তিনি কিন্তু সেই কম্বিনেশনটার জন্য পরের ম্যাচে আপনি যদি খেয়াল করেন 8টা পরিবর্তন কিন্তু তিনি করেছেন। ভিনিসিয়াস জুনিয়র খেলেন, ক্যাসেমিরো খেলেন, এবং মনে হয় আপনার ব্রুনো গিমারেশ, এই 3জনকে রেখে বাকি সবাইকে কিন্তু তিনি চেঞ্জ করেছেন, অন্যদেরকেও বাজিয়ে দেখছেন। সুতরাং ওইটা হচ্ছে এখনো তিনি ওই টেস্ট এন্ড ট্রায়াল প্রক্রিয়ার মধ্যেই আছেন। হারের ধরনটা একটু মানে ঝামেলার ব্রাজিলের জন্য। তো ব্রাজিলকে বিশ্বকাপের এই টপ ফেভারিট লিস্টে সবসময় রাখতে হবে। মানে ব্রাজিল যদি একেবারে বাজে দল নিয়েও বিশ্বকাপ খেলতে চায়, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদেরকে আপনার সবসময় ওই লিস্টে রাখতে হবে, যে একটা টুর্নামেন্টে গেলে তারা যে কোনো কিছু করে দেখাতে পারে। কিন্তু আপাতত দৃষ্টিতে ব্যাপারটা কঠিন মনে হচ্ছে। এখন আর্জেন্টিনা কারেন্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স, তাদেরকে অনেকের মনে হতে পারে যে আমি এত পিছনে রাখলাম, এটা বলে রাখি অক্টোবর মাসে মনে হচ্ছে, নভেম্বর মাসে আরেকবার চেঞ্জ করব, এইটা চেয়ে রাখলাম আপনাদের কাছ থেকে, সবার কাছ থেকে। মার্চে গিয়ে আরেকটা চেঞ্জ হইতে পারে, ড্রয়ের পরে আরেক রকম হইতে পারে। কিন্তু যেই কারণে আর্জেন্টিনাকে এখনো মানে খুব টপ ফেভারিট ধরা যাচ্ছে না, সেটা হচ্ছে অনেক সময় মানে গত কয়েকবারের কি ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনা বা যে কোনো দেশ যখন একটা বিশ্বকাপ জিতছে, পরের বার তারা একটু নুয়ে পড়ছে। এইটা আসলে মানে স্বাভাবিক মানুষের ফেনোমেনা, একমাত্র ফ্রান্স বাদ দিয়ে। ফ্রান্সের যেটা সুবিধা, যে ফ্রান্সের যে স্কোয়াড ডেপথ, ফ্রান্সের যে পাইপলাইন, এইটা এক একটা পজিশনে তাদের 3টা-4টা করে খুব ভালো ভালো ফুটবলার আছে। এই কারণে আর্জেন্টিনা এবং ফ্রান্স এই দুটো টিমের আসলে মিলটা খুঁজে পাওয়াটা কঠিন। এই দুইটা যে আপনার ম্যাচ খেললো আর্জেন্টিনা, সেখানে হচ্ছে 2 ম্যাচে আর্জেন্টিনা 7টা গোল করলো। আমার কাছে আর্জেন্টিনার এই 2 উইন্ডোতে প্রাপ্তির জায়গা যদি আপনি বলেন, ধরেন হচ্ছে লো সেলসোকে আমি রেগুলারলি 2টা ম্যাচে হচ্ছে মিডফিল্ডে দেখেছি। এখন মিডফিল্ডে আপনার আরো একটা অপশন কিন্তু হচ্ছে গিয়ে স্কালোনির হচ্ছে অ্যাড হয়ে গেল। আগে ছিল, কিন্তু আপনি তো হচ্ছে কন্টিনিউয়াসলি ধরেন লো সেলসোকে টানা ম্যাচ আপনি খেলাতে পারছিলেন না। আপনার এনজো, তারপর হচ্ছে আপনার ম্যাকালিস্টার, রড্রিগো ডি পল, এই 3জনকেও তো আপনি অ্যাকোমোডেট করছেন মিডফিল্ডটাতে। সো ওইটা মিলিয়ে হচ্ছে আর্জেন্টিনার ফাইনাল
টিউনটা কেমন করেন সেইটা হচ্ছে গিয়ে দেখার। ফ্রান্স নিয়ে আপনি কথা বলছিলেন, ফ্রান্সেই তো আপনার হচ্ছে ওই যে একটা লাস্ট ধরেন ব্রাজিল নিয়ে কথা বলে যেমন 5 বারের বিশ্বকাপ নিশ্চিত হয় না। হ্যাঁ, ফ্রান্সের নিশ্চিত হয়নি, মানে ইংল্যান্ড ছাড়া তো আপনার কারোরই নিশ্চিত হয়নি। দেখেন ওই যে আপনার 2002 ব্রাজিলের লাস্ট বিশ্বকাপ জেতা, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ 5টা ওয়ার্ল্ড কাপে তারা কোনো ট্রফি পায় নাই। এই যে আপনার ফ্রান্স, তারা ব্যাক টু ব্যাক 2টা ফাইনাল খেলেছে, দিদিয়ার দেশও তাদেরকে নিয়ে সেই কাজটা আসলে করতে পেরেছেন। যদিও ফ্রান্সের আপনার লাস্ট ম্যাচটা তাদের ড্র করতে হয়েছে, সেটাও আপনিই বলছিলেন যে এটা ফ্রান্সের থার্ড স্ট্রিং টিম আসলে ধরতে হবে, মানে এত প্লেয়ারদের ডেপথ তাদের আছে যে তারা অনেককে আসলে বিশ্রাম দিয়ে সেই কাজটা করেছে। দ্বিতীয় দেশের শেষ টুর্নামেন্টই এটা হতে যাচ্ছে 2026-এর বিশ্বকাপটা ফ্রান্সের উপরে, তাই ওই ভরসাটা লোকে হয়তো রাখছেন। স্পেন আউট অ্যান্ড আউট ফেভারিটস, তারা আসলে যেইভাবে ফুটবল খেলছে, তাদের লামিন ইয়ামালের কথা বলেন, তাদের স্কোয়াডের কথা বলেন, তাদের পারফরমেন্সের কথা বলেন, পর্তুগালের সঙ্গে আমি মানে স্পেনের একটা তুলনাতে রাখতে চাই। মানে পর্তুগাল যেখানে আসলে ঘাটতিতে পড়ে সেটা হচ্ছে মানে ক্রিস্টিয়ানো রোনালদো এইবার একটা রেকর্ড করলেন, কিন্তু পর্তুগাল ম্যাচটা বের করতে পারলো না। পর্তুগাল ইউরো পর্যন্ত একরকম ছিল, ইউরোর পরে পর্তুগালকে আরেক রকম দেখা যাচ্ছে। কিন্তু পর্তুগাল যেই জায়গাটায় ভোগে, এবং আমার ধারণা আরও একবার বিশ্বকাপে তারা ভুগতে পারে, সেটা হচ্ছে বড় টুর্নামেন্টের ওই ব্যাপারটা তারা আসলে নিতে পারে কিনা। এই প্লেয়াররা চ্যাম্পিয়ন্স লিগ জেতেন, এই প্লেয়াররা লিগে ভালো করেন, কিন্তু ওই রকম টুর্নামেন্টে গিয়ে যে টেম্পারমেন্টটা প্রয়োজন হয়, যেটা ওই যে লিওনেল মেসি করে দেখেন যে বোবো বলে ডাক দেন, এই ব্যাপার স্যাপারগুলো আসলে প্রয়োজন হয়, সেইটা পর্তুগাল যদি পারে তাহলে তাদের পক্ষেও একটা সেমিফাইনাল বা এর পরে যাওয়ার একটা সুযোগ আমি দেখি। অন্যদিকে আসলে ইউরোপের থেকে একটা দলই তো এখন পর্যন্ত কোয়ালিফাই করে গেছে, সেটা হচ্ছে ইংল্যান্ড। থমাস তুখেলের আন্ডারে ইংল্যান্ডে একমাত্র দল যারা অলরেডি সেই 2026-এর টিকিট আসলে নিশ্চিত করে ফেলেছে। এবং ইংল্যান্ডের কেমন গেল সেখানে যদি আপনি দেখেন, লাটভিয়ার এগেনস্ট ইংল্যান্ড 5-0 গোলে জিতেছে। ওয়েলসের এগেনস্টেও ইংল্যান্ডের জয়টা ছিল 3-0 গোলে। এখন থমাস তুখেলকে আপনার জাস্ট কিছু ইকুয়েশন মেলাতে হবে এই বাকি কয়েক মাসের মধ্যে। আপনি হ্যারি কেইন তো আপনার আছেন এই মেইন ট্যালিসম্যান হিসেবে, রাশফোর্ড নাকি হচ্ছে গর্ডন 2টা ম্যাচে কিন্তু হচ্ছে বেশ ভালো করেছেন। রাশফোর্ডকে ফিরিয়েই আনলেন থমাস তুখেল লম্বা সময় পর ইংল্যান্ডের ন্যাশনাল টিমে। এই জায়গাগুলো, কারণ ইংল্যান্ডের এই স্কোয়াডটা কিন্তু স্টারডাস্ট স্কোয়াড, আপনি কি ইয়াংদের উপর ভরসা রাখবেন নাকি হচ্ছে আপনার ফিল ফোডেল, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, তাদের উপরেই আপনি হচ্ছে ভরসাটা রাখবেন এই ধরনের বড় মঞ্চে? বেলিংহামকে লাস্ট ম্যাচ খেলায় বেলিংহাম, ওইটা একটা ইস্যু যে ইংল্যান্ডে বেলিংহাম আসলে কি করবেন। বেলিংহামকে নিয়ে একটু সংশয়ের জায়গা তৈরি হচ্ছে। আমার কাছে মনে হয় এটা শুধুমাত্র মিডিয়া হাইপ ছাড়া আর কিছু নয়। ইংল্যান্ড কোয়ালিফায়ার্সে 6 ম্যাচে 6টায় তারা জিতেছে, মানে এই কোয়ালিফায়ার্সে তাদের কোনো ঝামেলাই হয় নাই। কিন্তু আরও একবার ওয়ার্ল্ড কাপে গেলে ইংল্যান্ড কি করে, পেনাল্টিটা হ্যারি কেইন মাথার উপরে মারেন কিনা, এইসব ইকুয়েশন তো আসলে আপনি এখান থেকে বসে মেলাতে পারবেন না। তার মানে আরো একটা দল নিয়ে আসলে কথাটা বলতে হয়, যেহেতু বাকি সবাইকে নিয়ে বলেছি। জার্মানির আসলে কি হবে? ইতালি তো ভাই আরো 2টা পার্ট আসলে পার করতে হবে। ইতালির প্লে অফে যাওয়ার জন্য 2টা ম্যাচ আসলে জিততে হবে। নর্দার্ন আয়ারল্যান্ডের এগেইনস্টে 1-0 গোলে জিতেছে। লুক্সেমবার্গের এগেইনস্টেও জার্মানির জয় 4-0 গোলে। নাগেলসম্যানের জন্য আরো একটা বিগ প্রেশার আসলে রয়েছে, কারণ জার্মানিরও কিন্তু এখন পর্যন্ত কোয়ালিফাই নিশ্চিত নয়, এবং সেটাও যে আপনি ধরে রাখতে পারবেন না যে জার্মানি কোয়ালিফাই করে যাবে। স্লোভাকিয়ার এগেইনস্টে ম্যাচটা পরের মাসে যে স্লোভাকিয়ার সঙ্গে ম্যাচ, ওইটাই ডিসাইডার। সরাসরি যদি জিতে যায় তো সরাসরি বিশ্বকাপে তারা থ্রু করে যাবে। আর জার্মানির বিশ্বকাপে আসলে যাওয়া উচিত। স্লোভাকিয়ার সঙ্গে হারার পরে একটু চাপে তারা পড়ে গিয়েছিল, এবং নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে এইবারও তারা ম্যাচ জিতেছে খুবই টাইট, একটা সেট পিস তাদের ব্যবধান করে দিয়েছে। আর এর বাইরে জার্মানি ছাড়া আমি যদি ইতালি নিয়ে একটু কথা বলার সুযোগ পাই 1 মিনিটের মতো, ইতালির জন্য প্লে অফে আমার ধারণা অপেক্ষা করছে। তারা প্লে অফ নিশ্চিত করেছে। ইতালি পরের মাসে গিয়ে যদি নরওয়ে আর মলদোভার সঙ্গে যেতেও আর এস্তোনিয়াকে যদি নরওয়ে হারিয়ে দেয়, তাহলে ইতালির প্লে অফ ছাড়া গতি নাই, কারণ গোল ব্যবধানে তারা ঢের পিছিয়ে আছে। ইতালি প্লে অফে কাকে পাবে এটাও একটা দুশ্চিন্তার বিষয়। সুইডেন সেখানে একটা দল হিসেবে তারা পাওয়ার একটা সুযোগ আছে। স্যাক হয়েছে জন ডাল থমসন। সুইডেনকে তারা যদি ওইখানে পায় তাহলে আবার আরেক মুশকিল, মানে যে 4টা পাথওয়ে হবে। ইতালির বিশ্বকাপে এখনো খুব ভালো মতো ঝুলে আছে। ইতালিকে আমি বিশ্বকাপে দেখতে চাই, এটাই আমার একমাত্র চাওয়া। দেখা যাক শেষ পর্যন্ত ইতালি সেই স্বপ্নটা পূরণ করতে পারে কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.